শুরু হচ্ছে নিশুতি ফাইলস। সেদিন রাত্রে ডিঙাপুতা হাওরের দিকে যাইতে যাইতে মনে হইল এই বিস্তীর্ণ জলভূমির মধ্যে যেন পৃথিবীর সমস্ত শব্দ একসাথে থামিয়া যায়। শুধু নিজের পায়ের শব্দই কানে আসিতেছিল, ভেজা মাটির ওপর ছোপ ছোপ শব্দ। গ্রামের শেষ মাথার পটটুকু পেরোতেই চারিদিকের অন্ধকার কেমন যেন গভীর হইয়া উঠিল। দূরে কোথাও কোনো মানুষের গলার শব্দ নাই, শুধু মাঝে মাঝে জলতরঙ্গের মৃদু আওয়াজ। আর হাওরের বাতাসে কাশ আর নলখাগ্গার পাতার সাঁই সাঁই শব্দ। আকাশে তখন ক্ষীণ চাঁদ উঠিয়াছে। তাহার আলো খুব উজ্জ্বল নয়, কিন্তু সেই আলোয় বিস্তীর্ণ জলরাশি যেন ধূসর রূপালী রঙে ঝিলমিল করিতেছিল। মাঝে মাঝে দূরে কোনো অচেনা পাখি দানার শব্দ তুলিয়া উড়িয়া যায়, আবার চারিদিক সেই আগের মতো নিস্তব্ধ হইয়া পড়ে। হাঁটিতে হাঁটিতে মনে পড়িল গতকাল সন্ধ্যায় চায়ের দোকানের আড্ডায় কথাটা উঠিয়াছিল। মানিক বলিয়াছিল এই সময় নাকি হাওড়ে বড় মাছ ওঠে। সে প্রস্তাব দিল হাওড়ের মাঝখানে গেলে ভালো মাছ পাওয়া যাইতে পারে। আমাদের গ্রাম দুই দিকে, তাই একসঙ্গে যাওয়া সম্ভব হয় নাই। ঠিক হইল যে যার পথ দিয়া যাইব, আর মাঝ হাওড়ের ওই হিজল গাছটার ওইখানে দেখা হইবে। এই ভাবিতে ভাবিতে যখন হাওড়ের আরো ভিতরে প্রবেশ করিলাম, তখন মনে হইল মানুষের বসতি যেন অনেক দূরে পিছনে পড়িয়া রহিয়াছে। চারিদিকে শুধু মাঠ, ক্ষেত আর অনন্ত দূরে মিলাইয়া যাওয়া প্রান্তর। এই নির্জনতার মধ্যে আমি একাই চলিতেছি। এই বিশাল হাওরের মধ্যে এই মুহূর্তে আর কোনো মানুষ নাই। আমি হাঁটিতে হাঁটিতে সেই নির্দিষ্ট জায়গাটির দিকে অগ্রসর হইতে লাগিলাম। মনে মনে ভাবিতেছিলাম, মানিক কি আমার আগে পৌঁছাইয়া গিয়াছে, না এখনো পথেই আছে। আরো কিছু দূর গিয়া হাওরের মাঝখানে সেই পরিচিত হিজল গাছটা নিচে এসে দাঁড়াইলাম। গাছটা বহুদিন ধরিয়া এখানেই আছে, চারিদিকে জল আর কাশবনের মাঝখানে একলা দাঁড়িয়া। বর্ষাকালে প্রায় অর্ধেক ডুবে থাকে, আর শুষ্ক সময়ে তার মোটা শিকড়গুলো কাদা মাটির উপর বের হয়ে পড়ে। আমি গাছটার গুড়ির কাছে দাঁড়াইয়া চারিদিকে একবার তাকাইলাম। চাঁদের ম্লান আলোয় হাওরের জলরাশি দূর পর্যন্ত ছড়াইয়া আছে, কোথাও মানুষের চিহ্ন মাত্র নাই। মনে হইল আমি বুঝি একটু আগেই পৌঁছাইয়া গিয়াছি। জালটা কাঁধ হইতে নামাইয়া গাছের গুড়ির পাশে রাখিলাম। তারপর কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রইলাম। দূরে কোথাও হাওরের জলের ওপর একটা পাখি হঠাৎ দানা ঝাপটাইয়া উড়িয়া গেল। সেই শব্দটা নিস্তব্ধতার মধ্যে স্পষ্ট শোনা গেল। মানিকের কথা মনে পড়িল। সে যদি আমার আগে আসিত, নিশ্চয়ই লণ্ঠনের আলো দেখা যেত। কিন্তু চারিদিকে শুধু অদ্ভুত জনমানবহীন এক নির্জনতা। মাঝে মাঝে মনে হইতেছিল এই নির্জন জায়গাটায় মানুষ আসেই বা কজন। দিনের বেলায়ও খুব কম লোক আসে, আর রাতের কথা তো ছেড়েই দিলাম। আমি হিজল গাছটার গুড়িতে হেলান দিয়া দাঁড়াইলাম। বাতাসে গাছের শুকনো পাতাগুলো কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছিল। হঠাৎ কেমন যেন মনে হইল এই বিশাল হাওরের মধ্যে আমি একাই দাঁড়াইয়া আছি। আর সেই সময়েই দূরে কোথাও যেন একটা ক্ষীণ নড়াচড়া চোখে পড়িল। আমি স্থির হইয়া দাঁড়াইয়া সেই দিকেই তাকাইয়া রহিলাম।
প্রথমে ঠিক বুঝিতে পারিলাম না চোখের ভুল কিনা। হাওড়ের উপর চাঁদের আলো পড়িয়া অনেক সময় দূরের কাঁচবনের ছায়া নড়িতে দেখা যায়, তাহাকে মানুষ বলিয়া ভুল হতে পারে। কিন্তু কিছুক্ষণ লক্ষ্য করিয়া বুঝিলাম না, ওটা ছায়া নয়, কেউ একজন সত্যিই এই দিকে আসিতেছে। চাঁদের ক্ষীণ আলোয় অবয়বটা প্রথমে খুব অস্পষ্ট দেখাইতেছিল, শুধু মনে হইল কেউ যেন ধীরে ধীরে জলপথের ধারে ধারে হারিয়া আসিতেছে। আমার মনে সঙ্গে সঙ্গে মানিকের কথাই উদয় হইল। মনে মনে বলিলাম, এই তো মানিকই বোধহয়। আমি একটু সোজা হইয়া দাঁড়াইলাম, মনে একরকম স্বস্তিও জন্মিল। এই নির্জনতার মধ্যে আরেকজন মানুষের সঙ্গ থাকিলে মনও কেমন হালকা হয়। কিন্তু অবয়বটা যতই কাছে আসিতে লাগলো, আমার মনে কেমন একটা অদ্ভুত সংশয় জাগিয়ে উঠিল। মানিকের হাঁটার ভঙ্গি আমি চিনি, গ্রামের মানুষ আমরা, দূর হইতেই অনেক সময় হাঁটার ভঙ্গি দেখিয়া মানুষ চিনিয়া ফেলা যায়। কিন্তু এই অবয়বটার চলাফেরায় কেমন যেন অচেনা। আমি চোখ কুচকাইয়া তাকাইলাম। চাঁদের আলো একটু ফাঁকা জায়গায় পলিতেই অবয়বটা কিছুটা স্পষ্ট হইল, আর তখনই আমার বুকের মধ্যে হঠাৎ কেমন যেন একটা শীতল অনুভূতি জাগিয়া উঠিল। অবয়বটা সাদা, মাথা হইতে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা। মনে হইল শাড়ি পরা একজন নারী, মাথায় গভীর ঘোমটা টানা। আমি বিস্মিত হইয়া গেলাম। এই গভীর রাত্রে হাওরের এমন নির্জন স্থানে একজন ঘোমটা দেওয়া নারী! মনে মনে নানা কথা ভাবিতে লাগিলাম। হয়তো কাছের কোনো গ্রাম থেকে আসিয়াছে, হয়তো পথ হারিয়া ফেলিয়াছে। তবুও মনে একটা অস্বস্তি দূর হইল না। আমি একটু গলা পরিষ্কার করিয়া ডাকিলাম, কে? হাওরের নিস্তব্ধতায় আমার কণ্ঠস্বরটা কেমন ফাঁকা ফাঁকা লাগিল। কোনো উত্তর এলো না। অবয়বটা থামিল না, বরং আগের মতোই ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হইতে লাগল। আমি বোকার মতো বলিলাম, মানিক নাকি? কিন্তু এবারও কোনো উত্তর নাই, শুধু সেই সাদা অবয়ব ক্রমশ আমার দিকে এগাইয়া আসিতেছে। আমার বুকের মধ্যে ধীরে ধীরে এক অকারণ ভয় জমিয়া উঠিতে লাগল। হাওরের বাতাসও যেন হঠাৎ ঠান্ডা হইয়া উঠিল। আমি আবার তাকাইলাম। এবার বুঝিতে পারিলাম অবয়বটা আর ধীরে হাঁটিতেছে না, যেন একটু তাড়াতাড়ি পায়ে আসিতেছে। আমার গলা শুকাইয়া গেল। হঠাৎ বুকের ভিতর পেটে একটা আতঙ্কিত চিৎকার বাড়ি হইয়া গেল, কে? কিন্তু তাতেও কোনো পরিবর্তন হইল না। সাদা অবয়বটা থামিল না, বরং এখন স্পষ্টই বোঝা যায় ওটা আমার দিকেই দৌড়াই অগ্রসর হইতেছে। তখন আমার মনে এমন এক ভয় জন্মিল যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি আর এক মুহূর্ত দাঁড়াইলাম না, হঠাৎ ঘুরিয়া প্রাণপণে দৌড় দিলাম। হাওরের কাদা মারাইয়া নলখাগড়া চোপ পাশ কাটাইয়া আমি শুধু দৌড়াতেই লাগিলাম। মনে হইতেছিল পিছন থেকে যেন কেউ নিরন্তর আমাকে অনুসরণ করিতেছে। এভাবে কতক্ষণ দৌড়ালাম জানি না। হঠাৎ লক্ষ্য করিলাম হাওরের অন্ধকার একটু ফিকে হয়ে আসিতেছে। দূরে দূরে গ্রামের বাড়ির আলোর ক্ষীণ আভা দেখা যাইতেছে। বুঝিলাম আমি গ্রাম সংলগ্ন পদের কাছাকাছি পৌঁছাইয়া গেছি। ঠিক সেই সময় সামনে একটা মানুষ চোখে পড়িল। লোকটা কাছে আসিতেই চিনিতে পারিলাম মানিক। সে অবাক হইয়া বললে, এই, তুই এই দিক দিয়ে দৌড়াইতেছিস কেন? আমি তখন হাঁপাচ্ছি, কাঁপা গলায় বলিলাম, হাওরে একজন সাদা কাপড় পরা আমার পিছু নিয়েছে। মানিক বিস্মিত হয়ে আমার মুখের দিকে তাকাইয়া রহিল। অদ্ভুত দৃষ্টিতে চারিদিক তাকাইতে লাগল। তারপর বলিল,
এই হাওড়ের এই দিকটা নাকি রাতের বেলা ভালো না, গ্রামের বয়স্করা মাঝে মাঝে বলে। আমি তখন একবার পিছনে তাকাইলাম। হাওরের দিকটা তখন আবার আগের মতোই নিস্তব্ধ। চাঁদের ম্লান আলোয় শুধু কাশবন আর বিস্তীর্ণ জলরাশি। কোথাও আর সেই সাদা অবয়বটির কোনো চিহ্ন দেখা গেল না। আমরা আর সে রাত্রে মাছ ধরিলাম না। চুপচাপ হাওরের পথ ধরে গ্রামে ফিরে আসিলাম।